আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌসী মিষ্টি মেরিটোরিয়াস পাবলিক কলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। তো একাদশের জীববিজ্ঞানের সাধারণত দুইটা টপিক থাকে, একটা হচ্ছে প্রাণীবিদ্যা এবং আরেকটা হচ্ছে উদ্ভিদবিদ্যা। তো আজকে আমি প্রথম পত্র দিয়ে শুরু করব। প্রথম পত্রটা হচ্ছে উদ্ভিদবিদ্যা। তো উদ্ভিদবিদ্যার মানে এটা সিলেবাসের ঠিক অংশ না, সিলেবাস এখান থেকে শুরু না, কিন্তু তারপরেও এটা খুব প্রয়োজনীয় একটা অধ্যায়। তো অধ্যায়টা হলো উদ্ভিদের শ্রেণীবিন্যাসকরণ। তো বর্তমানে পৃথিবীতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় 13 লক্ষের উপরে। তো এতগুলো উদ্ভিদকে এক জায়গায় তো স্থান দেওয়া সম্ভব না, বিভিন্ন প্রজাতিকে বিভিন্ন জায়গায় স্থান দেওয়া উচিত। তো তাদের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন উদ্ভিদকে বিভিন্ন জায়গায় প্রস্তুত করা হয়েছে। তো এজন্য উদ্ভিদের হচ্ছে শ্রেণীবিন্যাসকরণের 6টি একক রয়েছে। একক 6টি হলো উদ্ভিদ জগৎ, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। উদ্ভিদ জগৎ, আরেকটা মিস্টেক হয়ে গেছে, উদ্ভিদ জগৎ বিভাগ। বর্গ, গণ এবং প্রজাতি। তো এই 6টি এককের মাধ্যমে হচ্ছে উদ্ভিদ জগৎকে শ্রেণীবিন্যাসকরণ করা হচ্ছে। এই 6টির মাধ্যমে আমরা প্রত্যেকটা উদ্ভিদকে চিনতে পারি, যাদেরকে এক একটা এক এক জায়গায় স্থান দেওয়া হয়েছে। যেমন আমের বৈজ্ঞানিক নাম হলো ম্যাগনিফেরা ইন্ডিকা। এটা হচ্ছে আমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাগনিফেরা ইন্ডিকা। তো এটাকে যখন আমরা বিশ্লেষণ করব, এই ম্যাগনিফেরা এবং ইন্ডিকা দুটোই এই উদ্ভিদ জগতের এই শ্রেণীবিন্যাস থেকে এই ম্যাগনিফেরা ইন্ডিকা আনা হয়েছে। এরপর হচ্ছে উদ্ভিদের শ্রেণীবিন্যাসকরণের, যখন এটাকে এক বছরে আমরা লিখব তখন এটাকে ট্যাক্সন বলা হবে। আর বহুবচনে এটাকে বলা হবে ট্যাক্সা। উদ্ভিদের শ্রেণীবিন্যাসের যে নীতিকরণটা, এই নীতিকরণটা আন্তর্জাতিক পর্যায়ে একটা স্বীকৃতি প্রাপ্ত হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে এটাকে একটা সংস্থা নির্দিষ্টকরণ করেছে। এই সংস্থাটির নাম হচ্ছে আইসিবিএন। উদ্ভিদের শ্রেণীবিন্যাসকরণের ক্ষেত্রে আর একটি হচ্ছে নিয়ম আছে। নিয়মটা হলো আইসিবিএন, এই যে সংস্থাটা আছে এটা হচ্ছে একটি আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থার মাধ্যমে উদ্ভিদের হচ্ছে প্রত্যেকটার বৈজ্ঞানিক নাম সংক্রান্ত নীতিমালা, বিভিন্ন নীতিমালা এই আইসিবিএন কর্তৃক প্রকাশিত হয়েছে। তো আইসিবিএন এর একটি পূর্ণরূপ আছে যেটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আইসিবিএন এর পূর্ণরূপটা হলো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল
নোমেনক্লাচার। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লাচার। এখানে হচ্ছে এই আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বিভিন্ন ধরনের মানে উদ্ভিদের আজ পর্যন্ত যতগুলো প্রজাতি এসেছে তাদের বৈজ্ঞানিক নামকরণ এবং তাদের হচ্ছে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের গাঠনিক বৈশিষ্ট্য সবকিছু এই সংস্থার মাধ্যমে প্রকাশিত হয়েছে। তো এরপর হচ্ছে উদ্ভিদের নামকরণ। উদ্ভিদের নামকরণ, উদ্ভিদের নামকরণের ক্ষেত্রে সর্বপ্রথম উদ্ভিদ বিদ্যা বলতে উদ্ভিদের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে ব্যক্তিটির নাম নিব সে হচ্ছে থিওফ্রাস্টাস। উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে কিন্তু থিওফ্রাস্টাস। উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। তো এই থিওফ্রাস্টাস কর্তৃক উদ্ভিদ বিজ্ঞানের নামকরণ প্রথমে শুরু হয়েছিল। তো উদ্ভিদ বিজ্ঞানের নামকরণ কিন্তু একপদীকরণ হয় না, উদ্ভিদ বিজ্ঞানের নামকরণ সাধারণত দ্বিপদীকরণ হয়। তো এই দ্বিপদীকরণ নামকরণের প্রথম অবদান যে বিজ্ঞানীর তিনি হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস। 1753 সালে ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম দ্বিপদ নামকরণের প্রত্যাবর্তন করেন। দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন। তো এই যে দ্বিপদ নামকরণ এটার মানেটা আসলে কি? দ্বিপদ নামকরণ মানে হচ্ছে একটা নামকরণে দুটা পদ থাকবে। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি কাঁঠালের বৈজ্ঞানিক নাম। কাঁঠালের বৈজ্ঞানিক নাম হচ্ছে আর্টোকার্পাস হিটেরোফাইলাস। তো আর্টোকার্পাস হিটেরোফাইলাস। তো এই ক্ষেত্রে দেখা যায় যে একটা উদ্ভিদের নামে দুটো করে পদ থাকবে, একটা হচ্ছে আর্টোকার্পাস আর একটা হচ্ছে হিটেরোফাইলাস। এই দুই পদ একত্রিত হয়ে যে নামকরণ তৈরি হবে তাকেই দ্বিপদ নামকরণ বলা হয়। এ পর্যন্ত পৃথিবীতে যতগুলো প্রজাতি এসেছে উদ্ভিদের সবগুলোই সাধারণত দ্বিপদ নামকরণ। আমাদের উদ্ভিদ প্রজাতি যেমন 13 লক্ষ, তেমনি প্রাণী প্রজাতির সংখ্যা শুধুমাত্র কিন্তু 5 লক্ষের উপরে। তো এই প্রাণী প্রজাতির সংখ্যা যেগুলো হয়েছে প্রাণী প্রজাতিরও এই দ্বিপদ নামকরণের মাধ্যমে নামকরণ হয়েছে। তার মানে আমাদের এটাই ফলাফল এটাই দাঁড়ালো যে আমাদের পৃথিবীতে যত প্রকার উদ্ভিদ এবং যত প্রকার প্রাণী আছে সবগুলোরে দ্বিপদ নামকরণের মাধ্যমে নামকরণ করা হয়েছে। তো দ্বিপদ নামকরণের কিছু নীতিমালা রয়েছে, যে নীতিমালাগুলো অনুসরণ করে নামকরণ করতে হয়। এই নীতিমালাগুলো আমি তুলে ধরছি। দ্বিপদ নামকরণের নীতিমালা। তো 1 নম্বরে দেখা যায় যে দ্বিপদ নামকরণে সাধারণত 7টি পদ থাকবে। এর আগে যে আমি 7টি এককের নাম নিয়েছিলাম আমি আবার রিপিট করছি। উদ্ভিদ জগৎ, বিভাগ, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি, এই 7টি স্তরের মাধ্যমে দ্বিপদ নামকরণ গঠিত হবে। তো আচ্ছা আমি লিখে দিচ্ছি সুবিধার্থে। উদ্ভিদ জগৎ, বিভাগ,
বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই যে 7টি স্তর রয়েছে, এই 7টি স্তর সম্মিলিতভাবে একটা দ্বিপদ নামকরণ তৈরি হবে। মানে যে কোনো উদ্ভিদের নামের ক্ষেত্রে, সেটা যে উদ্ভিদেই হোক না কেন, তার এই উদ্ভিদ জগৎ, বিভাগ, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি, এই 7টি অনুসরণ করতেই হবে। মানে এই 7টি থাকা বাধ্যতামূলক, থাকতেই হবে। যদি না থাকে তাহলে কিন্তু দ্বিপদ নামকরণটা হবে না। দ্বিপদ নামকরণের ক্ষেত্রে এই 7টি স্তর অনুসরণ করতেই হবে। তারপরে 2 নাম্বার, এই 7টি যে অনুসরণ করব, এটাকে হচ্ছে একপদী স্তর বলা যায়। এই 7টি স্তরকে সাধারণত একপদী স্তর বলা যায়। তারপরে 3 নম্বরে হচ্ছে বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে যে 2টা পদ থাকবে, যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমের বৈজ্ঞানিক নাম, আমও দেয়া যেতে পারে। আচ্ছা, আম আর কাঁঠাল যেহেতু বলছি, আমি আরেকটা উদাহরণ লিখছি, সেটা হচ্ছে ধানের বৈজ্ঞানিক নাম। ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরিজা সেটিভা। তো ধানের বৈজ্ঞানিক নাম। তো দেখা গেল এখানে হচ্ছে 2টা পদ রয়েছে। এই 2টা পদের প্রথম যে পদটা আছে, এই প্রথম পদটাকে হচ্ছে গণ বলা হয়, আর পরের যে পদটা আছে এটাকে হচ্ছে প্রজাতি বলা হয়। তো উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে একটাকে এই দ্বিপদ নামকরণের ক্ষেত্রে প্রথমটাকে হচ্ছে আমরা গণ হিসেবে প্রকাশ করব এবং পরেরটাকে প্রজাতি হিসেবে প্রকাশ করব। এরপর আসলে আমরা হচ্ছে প্রজাতি বলতে কি বুঝি, এই সংজ্ঞাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখানে কথায় আসলো, এজন্য আমি এই সংজ্ঞাটা উল্লেখ করছি। প্রজাতি বলতে সাধারণত এমন একদল জীবকে বোঝায় যারা নিজেদের মধ্যে সন্তান উৎপাদনে সক্ষম কিন্তু অন্য কোনো দলের সাথে সন্তান উৎপাদনে অক্ষম, এরকম একদল জীবকে সাধারণত প্রজাতি বলা হয়। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ প্রজাতি কাকে বলে এটা সাধারণত এমসিকিউ তে আসে। আর এখন যেহেতু সবকিছু হচ্ছে সৃজনশীল হয়ে গেছে, সুতরাং আইসিবিএন, প্রজাতি, এগুলোর সংখ্যা খুবই ইম্পর্টেন্ট। এর আগে বলছিলাম আমি ট্যাক্সন, ট্যাক্সা, এই সংজ্ঞাগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। এরপর দ্বিপদ নামকরণের হচ্ছে 4 নাম্বার নীতিমালা। সেটা হচ্ছে দ্বিপদ নামকরণের ক্ষেত্রে মানে হচ্ছে যে ছাপা হবে অক্ষরগুলা, এগুলা হচ্ছে ইটালিক ফর্মে হবে। আমি যদি স্বাভাবিক নিয়মে এই বৈজ্ঞানিক নামটা লিখি, তাহলে এটা আমাকে ইটালিক ফর্মে লিখতে হবে, অর্থাৎ ডান দিকে কিছুটা বাঁকা করে, যেমন এই রকম করে ডান দিকে কিছুটা বাঁকা করে লিখতে হবে। আর যদি আমি ডান দিকে বাঁকা করে লিখতে না পারি, মানে যদি এরকম নরমালি আমি লিখি, তাহলে হচ্ছে এটার নিচে দাগ দিতে হবে, এরকম করে 2টো দাগ দিতে হবে। এটা হচ্ছে দ্বিপদ নামকরণের আরেকটা নীতিমালা। তো তারপর হচ্ছে ভাষা। দ্বিপদ নামকরণের ক্ষেত্রে আপনার ভাষা হবে হচ্ছে ল্যাটিন ভাষা। মানে দ্বিপদ নামকরণের যতগুলো নাম থাকবে সবগুলোর নাম সাধারণত ল্যাটিন ভাষায় রচিত করতে হবে। তো ভাষা হবে ল্যাটিন। এরপর দ্বিপদ নামকরণের 5 নাম্বার নীতিমালা। 5 নাম্বার নীতিমালা হলো যে এই যে আমি অরিজা সেটিভা নামটা লিখেছি, তো এই যে ধানের বৈজ্ঞানিক নামটা, এটা তো যে কোনো বিজ্ঞানী এটা আবিষ্কার করছে। তার মানে যে আবিষ্কার করুক না কেন, দ্বিপদ নামকরণের ক্ষেত্রে এই নীতিমালাটা হলো যে দ্বিপদ নামকরণের ক্ষেত্রে আমাকে এটা উল্লেখ করতে হবে, যেমন ক্যারোলাস লিনিয়াস হচ্ছে দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন, ধানেরও হচ্ছে বৈজ্ঞানিক নামের আবিষ্কার, মানে ক্যারোলাস লিনিয়াস হচ্ছে বৈজ্ঞানিক নামের আবিষ্কারক। তো এই অরিজা সেটিভা তার মানে ক্যারোলাস লিনিয়াস আবিষ্কার করেছেন। তো যে ব্যক্তি হচ্ছে বৈজ্ঞানিক নামটা আবিষ্কার করুক না কেন, দ্বিপদ নামকরণের ক্ষেত্রে তার এই বৈজ্ঞানিক নামটা উল্লেখ করার পরে তার নামের কোনো একটা অক্ষর আমাদেরকে সংক্ষিপ্ত আকারে লিখতে হবে।
যেমন অরিজা সেটিভা এল, এভাবে অনুসরণ করে লিখতে হবে। এল তে ক্যারোলাস লিনিয়াসের এল, যে কোনো একটা অক্ষর আমাদেরকে সংক্ষিপ্ত আকারে দ্বিপদ নামকরণের ক্ষেত্রে লিখতে হবে। তো এই হচ্ছে দ্বিপদ নামকরণের নীতিমালা। এই নীতিমালা অনুসারে উদ্ভিদবিদ্যার আজ পর্যন্ত যতগুলো উদ্ভিদ আবিষ্কৃত হয়েছে প্রত্যেকটা উদ্ভিদের হচ্ছে এই দ্বিপদ নামকরণের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে। এরপর হচ্ছে উদ্ভিদের শ্রেণীবিন্যাসকরণের দুইটা শ্রেণীবিন্যাস রয়েছে। একটা হচ্ছে বেন্থাম ও হুকারের শ্রেণীবিন্যাস। বেন্থাম হুকারের শ্রেণীবিন্যাস। দুই নাম্বার হচ্ছে মার্গুলিসের শ্রেণীবিন্যাস। আমাদের ক্ষেত্রে যেহেতু এটা সিলেবাস অন্তর্ভুক্ত নয়, মানে এটা সিলেবাসের কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু তারপরেও এই জিনিসগুলো জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং দেখা যায় প্রত্যেক বছর আমি যে আগে দ্বিপদ নামকরণ, উদ্ভিদের শ্রেণীবিন্যাসকরণ এসব যে বললাম, এখান থেকে ম্যাক্সিমাম কিছু না কিছু প্রশ্ন থাকে। বিশেষ করে দ্বিপদ নামকরণ এবং তার নীতিমালা এক বছর গ্যাপ দিয়ে প্রত্যেকটা বছরেই দেখা গেল এসে গেছে। তো ওই জিনিসগুলোকে ভালো করে গুরুত্ব দিতে হবে। আর এই শ্রেণীবিন্যাসকরণের ক্ষেত্রে বেন্থাম এবং হুকারের শ্রেণীবিন্যাসের কোনো প্রয়োজন নাই, এটার কোনো প্রয়োজন নাই, এটা করতেও হবে না। মার্গুলিসের শ্রেণীবিন্যাসটা শুধুমাত্র একটু দেখে যেতে হবে, এটাও খুব বেশি যে ইম্পর্টেন্ট সেটা না, শুধুমাত্র একটু দেখে যেতে হবে। আচ্ছা, এরপর উদ্ভিদবিদ্যার প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো উদ্ভিদবিদ্যার প্রথম অধ্যায়ে রয়েছে কোষ। আচ্ছা, কোষ বলতে আমরা সাধারণত কি বুঝি? কোষটা আসলে কি? কোষ হচ্ছে বলতে কি বোঝায়? তো দেখা গেল যে আমরা যখন একটা বিল্ডিং তৈরি করি, বিল্ডিং এর মধ্যে একটার পর একটা ইট দেই আমরা। তো ইটগুলো দিয়ে একটার পর একটা ইটের মাধ্যমে ওটার গাঁথনি তৈরি করে একটা বিল্ডিং তৈরি করা হয়। তদ্রূপ কোষ হচ্ছে উদ্ভিদ বা প্রাণীর হচ্ছে গাঠনিক একক, মানে যে কোনো একটা জীবদেহের গাঠনিক একক হচ্ছে কোষ। এই কোষের মাধ্যমেই হচ্ছে জীবদেহ, একটা জীবদেহ বা একটা হচ্ছে উদ্ভিদ দেহ কোষের মাধ্যমে গঠিত হয়। তো এই কোষটাকে সর্বপ্রথম কে আবিষ্কার করেন? কোষটা আসলে কোথা থেকে আসলো? বিজ্ঞানী হচ্ছে রবার্ট হুক। বিজ্ঞানী রবার্ট হুক হচ্ছে সর্বপ্রথম কোষ লক্ষ্য করেন। তো তিনি একটা হচ্ছে পরীক্ষণ অফিসে গিয়েছিলেন। পরীক্ষণ অফিসে যাওয়ার পর তিনি সেখানে মনে মনে চিন্তা করলেন যে আমাকে অন্যরকম কিছু একটা করে দেখাতে হবে, মানে সবার সামনে আর কি নতুন কিছু একটা আবিষ্কার করতে হবে। তো তিনি এটাই করলেন যে অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে কিছু একটা করতে চান। তো তারপর তিনি অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে কিছু একটা করতে চাইলেন, এর কারণে তিনি হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে একটা উদ্ভিদের ডাটার কিছু অংশ আর কি হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের নিচে রাখলেন। তো রাখার পর তিনি সেখানে দেখতে পেলেন যে অনেকগুলো যে ইটের গাঁথনির মতো ঠিক ভিতরেও তদ্রূপ কিছু কিছু মানে গাঁথনি দেখা যাচ্ছিল। তো তিনি সেখানে চিন্তা করলেন আসলে এই গাঁথনিগুলো কিসের মতো। তখন তিনি খেয়াল করে দেখলেন যে এখানের যে কয়েদিরা যেখানে থাকে, যে সেলে একটার পর একটা গাঁথনি হয়, তদ্রূপ গাঁথনিগুলোই ওখানে স্পষ্টত ছিল।
তো হওয়ার পরে তিনি এই কোষের নাম দিলেন সেল। তারপর তিনি এই নামটা দিলেন হচ্ছে সেল। তো সেল আসলে হচ্ছে একটা ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ, যার মানে আসলে এরকম অনেকগুলো জিনিস একত্রিত হয়ে যে একটা মানে সূত্রাকার ভাবে থাকে, ওইটাকে সাধারণত সেল বলা হয়। এটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। কিন্তু রবার্ট হুক যে সেলটি দেখেছিলেন সেটা আসলে একটা মৃত কোষ ছিল, মানে সেটা জীবিত কোষ ছিল না। এরপর জীবিত কোষের প্রথম জীবদেহে যে যিনি লক্ষ্য করেন এবং জীবদেহে যিনি সর্বপ্রথম কোষের আবিষ্কার করেন তার নাম হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। অ্যান্টনি ভন লিউয়েনহুক সর্বপ্রথম জীবিত কোষ দেখতে পান এবং জীবিত কোষগুলোই দেখা গেল যে জীবিত কোষগুলোই অনেকগুলো সেলের সমন্বয়ে গঠিত, মানে হচ্ছে কোষের সমন্বয়ে আর কি জীবিত কোষগুলোই গঠিত। তো অ্যান্টনি লিউয়েনহুকের পরে অনেকেই কোষ সম্পর্কে অনেক মতবাদ দেন। আমরা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের যে বইটি সাধারণত একাদশ শ্রেণীর জন্য ফলো করি, সেই বইটির নাম হচ্ছে রাইটারের নাম হচ্ছে আবুল হাসান। আবুল হাসানের একটি বই আমরা ফলো করি। তো আবুল হাসানের সেই বইটিতে কয়েকটা বিজ্ঞানীর সংজ্ঞা দেয়া আছে। তার মধ্যে একটা বিজ্ঞানী হচ্ছে জন ব্র্যাকেট। তিনি বলেছেন কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। তো জন ব্র্যাকেট কর্তৃক আরেকটি কোষের সংজ্ঞা আমরা পাই। কোষ হলো জীবদেহের মৌলিক গাঠনিক একক। তো অ্যান্টনি ভন লিউয়েনহুকের পরে জন ব্র্যাকেট কর্তৃক আমরা আরেকটি সংজ্ঞা পাই, সেটি হচ্ছে কোষ হলো জীবদেহের মৌলিক গাঠনিক একক। এছাড়াও ক্রোলি এবং সিকেনজিভিজ এর মতে আরো একটি সংজ্ঞা রয়েছে। সিকেনজিভিজ এর মতে কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একটি একক যা অর্ধবৃত্ত ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত এবং অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই যৌন জননে সক্ষম। তো সিকেনজিভিজ এর মতে কোষ হলো এমন একটি উপাদান যা যে কোনো অর্ধভেদ্য পরিবেষ্টিত ঝিল্লি দ্বারা আবৃত এবং তা যৌন জননে সক্ষম। এটা হলো কোষের আরেকটি সংজ্ঞা। কোষকে বিভিন্ন যাবত যত প্রকারের বিজ্ঞানী আছে তারা সবাই কোষকে বিভিন্ন সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন, কারণ কোষ হলো জীবদেহের গাঠনিক একক। তো এর জন্য বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন সংজ্ঞা দ্বারা, এছাড়াও আরো একজন বিজ্ঞানী ডি রবার্ট টিস, যিনিও কোষকে আরো একটি সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন। তার সংজ্ঞাটি অত্যন্ত সহজ একটি সংজ্ঞা। তিনি বলেছিলেন কোষ হলো জীবদেহের
গঠনগত ও মৌলিক কাজের একক। মৌলিক কাজের একক। আমরা সাধারণত কোষের সংজ্ঞা হিসেবে এই যে ডি রবার্টিসের যে সংজ্ঞাটি আছে এটাই সাধারণত বহুল পরিচিত এবং বহুল ব্যবহার করে থাকি। ডি রবার্টিসের যে সংজ্ঞাটি রয়েছে এই সংজ্ঞাটি হলো কোষ হলো জীবদেহের গঠনগত ও মৌলিক কাজের একক। তার মানে একটা কোষ একটা জীবদেহের ভিতরে গঠনগত মানে তার হচ্ছে শরীরের যে একটা আকার এবং আকৃতি আছে এবং ভিতরের মৌলিকগত বলতে বোঝায় ভিতরের যে কাজগুলো সম্পন্ন হয় সবগুলোর একক হচ্ছে কোষ। তার মানে হচ্ছে কোষের সাহায্যে প্রত্যেকটা জায়গায় জীবদেহের যত প্রকারের কাজ আছে সবগুলো কোষের দ্বারাই সম্পন্ন হয়। তো এই জন্য জীবদেহের প্রত্যেকটা জীবদেহের কোষের গুরুত্বটা অনেক বেশি, মানে অত্যন্ত জীবদেহের মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো কোষ। এবার আসি কোষের বৈশিষ্ট্য। আচ্ছা, কোষের বৈশিষ্ট্য। কোষ সাধারণত জীবের প্রত্যেকটা গাঠনিক এবং আণবিক কাজ করে থাকে। তো কোষের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো জীবদেহের গাঠনিক ও আণবিক কাজে সহায়তা করে। এটা হচ্ছে কোষের 1 নম্বর বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে কোষের একটা জীবদেহের চালাতে গেলে মানে একটা জীবদেহ তো আর হচ্ছে জীবদেহের যতগুলো ভিতরে পার্টস আছে সবগুলো চালাতে গেলে তো কিছু না কিছু কাঁচামালের প্রয়োজন হয়। তো এই জীবদেহটা চালানোর যে কাঁচামালগুলো রয়েছে সবগুলো হচ্ছে একটা কোষ মানে প্রয়োজন অনুসারে সংগ্রহ করে। আবার যখন হচ্ছে তার মানে যে কোনো ধরনের অণুকে সেগুলো সংশ্লেষ করতে সহায়তা করে। তাহলে কোষের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোষ বিভিন্ন ধরনের কাঁচামাল সংগ্রহ করে। কোষ হচ্ছে বিভিন্ন ধরনের কাঁচামাল সংগ্রহ করে এবং অণুকে সংশ্লেষ করতে সাহায্য করে। এটা গেল কোষের 2 নম্বর বৈশিষ্ট্য। তো 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সুনিয়ন্ত্রিত হিসেবে বেড়ে উঠতে সাহায্য করে বা সুনিয়ন্ত্রিত হিসেবে বেড়ে উঠতে থাকে। একটা কোষ যখন হচ্ছে শুরু হয় তখন তো কোষ ক্ষুদ্র আকারে থাকে, কিন্তু এটাকে হচ্ছে কোনো মাধ্যমে বেড়ে যায় না। এটা হচ্ছে নিজস্ব সুনিয়ন্ত্রিত মাধ্যমে কোষটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। তার মানে কোষের হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্য হলো সুনিয়ন্ত্রিতভাবে কোষ বেড়ে উঠতে পারে। সুনিয়ন্ত্রিতভাবে কোষ বেড়ে উঠতে পারে। তো সুনিয়ন্ত্রিতভাবে একটা কোষ বেড়ে উঠতে পারে। এরপর 4 নম্বরের বৈশিষ্ট্য, চারপাশের যে কোনো উত্তেজনার সময় কোষ হচ্ছে সাড়া দিতে পারে। প্রকৃতি এমন একটা জায়গা যেখানে বাধা বিপত্তি বিভিন্ন ধরনের থাকবে, তো সেখানে দেখা যায় বিপত্তি তো আসবে। তো এই বিপত্তির সময়
কোষ হচ্ছে যে কোনো ধরনের সাড়া দিতে পারে। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারি, যে কোনো ধরনের যৌন জননের সময়, উত্তেজনার সময় যদি কোষে মানে হচ্ছে প্রয়োজন হয়, তখন দেখা যায় কোষ অনিয়ন্ত্রিতভাবে সাড়া দিতে পারে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে চারপাশের যে কোনো উত্তেজনার সময় চারপাশের যে কোনো উত্তেজনায় কোষ সাড়া দিতে পারে। আচ্ছা, 4 নাম্বার পয়েন্টটা হলো চারপাশে যে কোনো উত্তেজনার সময় কোষ হচ্ছে সাড়া দিতে পারে। তারপর কোষের আরেকটা বৈশিষ্ট্য হলো, আচ্ছা উপরে গুলো একটু মুছে দিচ্ছি, অভিযোজন। একটা জীব দেখা যায় যে বিভিন্ন ধরনের অভিযোজন ঘটায়। তো কাল পরিক্রমায় যে অভিযোজন আছে, এই অভিযোজনেও কোষ সহায়তা করে। তো আমরা এটাকে লিখতে পারি এইভাবে, কাল পরিক্রমায় কোষ সহায়তা তো কাল পরিক্রমায় কোষ সহায়তা করে। এরপর একটি হোমোস্ট্যাটিক অবস্থান দেখা হলো, যেখানে আমি এর আগেও বলেছি যে হচ্ছে প্রকৃতির মধ্যে বাধা বিপত্তি থাকতে পারে। তো দেখা গেল এই বাধা বিপত্তির মধ্যে একটা অবস্থান, যেটা হচ্ছে একটি হোমোস্ট্যাটিক অবস্থান। তো এই হোমোস্ট্যাটিক অবস্থার সময় অভ্যন্তরীণ যে কোনো অবস্থার মধ্যে একটা সামঞ্জস্য, সেই সামঞ্জস্যটা রক্ষা করতে কোষ সহায়তা করে। তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি, একটি হোমোস্ট্যাটিক অবস্থায় অভ্যন্তরীণ একটি হোমোস্ট্যাটিক অবস্থায় অভ্যন্তরীণ সকল ধরনের অবস্থার তারতম্যের সামঞ্জস্যতা রক্ষা করতে সাহায্য করে। অবস্থার তারতম্যের সকল ধরনের অবস্থার তারতম্যের সামঞ্জস্যতা বজায় রাখতে সহায়তা করে। তো এই হলো কোষের বৈশিষ্ট্য। একটা জীবদেহের কোষ যেমন একটি গুরুত্বপূর্ণ উপাদান, তেমনি হচ্ছে কোষের বৈশিষ্ট্যগুলোও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ কোষের মাধ্যমে একটা জীবদেহ কিন্তু গাঠনিক আবার হচ্ছে মানে মৌলিক কার্যক্রম দুইটাই হচ্ছে সম্পন্ন হয়। এজন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোষ এবং কোষের বৈশিষ্ট্য সম্পন্ন। তো দেখা গেল একটা কোষ ছাড়া কিন্তু একটা জীবদেহ অচল, কারণ প্রত্যেকটা জায়গায় একটা কোষের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যেমন জীবদেহের গাঠনিক এবং আণবিক কাজে, তারপরে বিভিন্ন ধরনের কাঁচামাল সংগ্রহে এবং অণুকে সংশ্লেষ করতে সুনিয়ন্ত্রিতভাবে কোষ আবার বেড়েও উঠতে পারে, আবার চারপাশে যে কোনো উত্তেজনায় কোষ সাড়াও দিতে পারে। আবার দেখা গেল যে কাল পরিক্রমায় কোষ সহায়তাও করে। কাল পরিক্রমায় এখানে আরেকটা জিনিস হচ্ছে লিখতে মিস্টেক হয়ে গেছে, এখানে কাল পরিক্রমায় অভিযোজনে কোষ সহায়তা করে।
তারপর দেখা গেল একটি হোমোস্ট্যাটিক অবস্থায় অভ্যন্তরীণ সকল ধরনের অবস্থার তারতম্যের সামঞ্জস্যতা রক্ষা করতে কিন্তু কোষ সহায়তা করে। তো এই হলো কোষের বৈশিষ্ট্য। এছাড়া কোষের কিন্তু অনেকগুলো ভাগ আছে। কোষ হচ্ছে উদ্ভিদ দেহে কিরকম বা প্রাণী দেহে কিরকম, এটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব, যে একটা উদ্ভিদ দেহে এবং একটা প্রাণী দেহে কোষটা আসলে ঠিক কেমন হতে পারে। তো এর পরের দিন এই জিনিসগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।